আজকের এই ব্লগটা একটু অন্যরকম। আজ রান্না বান্না দৈনন্দিন কাজের পাশাপাশি তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের কিছু ছোট ছোট গল্প, কিছু অনুভূতি যেগুলো হয়তো কখনোই বলা হয়নি আমার ব্লগে। প্রত্যেকদিন হাসি খুশি থাকলেও প্রত্যেক মানুষের জীবনের কিছু না বলা গল্প থেকে যায়। আজ একটু মন খুলে তোমাদের সাথে আমার জীবনের কিছু গল্প বলবো। কলকাতায় আসার আগে আমাদের ছোট্ট সংসার ছিল গুয়াহাটিতে, তারপরে ছিল জোরহাটে। সুমিতের কর্মসূত্রেই সেখানে কাটিয়েছি জীবনের দুটো সুন্দর বছর। সুন্দর শহর, সুন্দর মানুষ আর অনেক স্মৃতি নিয়ে ভরে উঠেছিল সেই সময়টা। কলকাতায় ফিরে এসেছি প্রায় 2 বছর হতে গেল। দেখতে দেখতে সময়টা কি যেভাবে কেটে গেল বুঝতেই পারিনি। নতুন করে সবকিছু শুরু করছি, গুছিয়ে নিচ্ছি নতুন করে সংসার, নতুন অভ্যাস, নতুন ব্যস্ততা। সব মিলিয়ে 1 বছর 2 বছর স্মৃতি আর অনুভূতিতে ভরে উঠেছে। আমার কলকাতায় আসার পর অনেক অনেক নতুন নতুন স্মৃতি, গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব। বাজার হয়ে গেছে আমাদের, এবার চললাম আমাদের দ্বিতীয় গন্তব্যে। নেব আজকে মুরগির মাংস। তা বাজার কি কি করেছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর মুরগির মাংসটা নেবো, 1 কিলো মুরগির মাংস নেবো, অনেক সস্তা, অনেক কম দাম। কোন জায়গা থেকে নেবো চলো তোমাদেরকে দেখাবো, তোমরা সাথে দেখতে থাকো। গ্যাসের প্রবলেম এখনো পর্যন্ত আছে, বুঝেছো? এই দেখো আমরা এবার আস্তে আস্তে এগোচ্ছি ওই মুরগির মাংসের দোকানে, যেখানে অনেকটাই সস্তায় পাওয়া যায়। তা এখান থেকে আমরা নিচ্ছি। সোদপুর এলাকায় একটুখানি এনার কাছে সস্তা পেয়েছি, তাই আমি বলছি, তবে অতটাও সস্তা নয়। দেখো 120 টাকা, 135 টাকা, 180 টাকা এখান থেকে নিই আমরা। আমি দাঁড়িয়ে আছি, ও মাংস নিচ্ছে। মাংসের দোকানে যদি আমি দাঁড়িয়ে থাকি না, আর মাংস খেতে পারি না। দেখো সব মাংসের দোকানে ডেরা। কলকাতায় ফিরে আসার মেন উদ্দেশ্য আর একটা, আমার মা বাবা, শ্বশুর শাশুড়ি সবাই কলকাতাতেই থাকেন, তাই তাদের থেকে দূরে থাকাটা সত্যি অনেক কষ্টর ছিল। কিন্তু কর্মসূত্রে আমাদের বাইরে থাকতে হয়েছিল, কিছু করারও ছিল না। পরে যখন কলকাতায় কাজের সুযোগ এলো তখন সুমিত বলল এবার কাজটা কলকাতাতেই ট্রান্সফার করে নিয়ে যাক, অন্তত মা বাবার কাছাকাছি তো থাকা যাবে। তাই এখন যতদিন কাজ আছে ততদিন সবাইকে কাছে নিয়ে একসাথে থাকার চেষ্টা করছি, আর এই সময়গুলোকে মন ভরে উপভোগ করছি। যেখানে যাচ্ছি দেখছি ব্যাংকে এত লাইন দেওয়া, কি কারণে কি জানি। দেখি ইউটিউবটা ঘেঁটে দেখতে হবে কোনো খবর মবর বেরোলো নাকি। আমার মনে হয় ওই লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারের জন্য সব লাইন দিয়েছে, কিন্তু ব্যাংকে কেন দেবে? ব্যাংকে দেবে না তো। ওইটাই সে বলে। আর একটা ব্যাংকে হলে একটা আলাদা কথা ছিল, সব কটা ব্যাংকে দেখছি সব লাইন। কি জানি বাবা। চলো বাড়ি যাওয়া যাক। প্রচুর গরম, হাওয়া দিচ্ছে, গরমটা ফিল হচ্ছে না, কিন্তু ছাতাটা নিয়ে এসেছি, ছাতা খুলতে পারছি না, এত হাওয়া, ছাতা উল্টে যাচ্ছে। অনেক কিছুই বাজার করা হয়েছে। জরুরতকার এই তালের শ্বাস, পাকা পাকা। ও যেমন কাটছিল কচকচ করে কেটে দিলে পাকা। ওইখানে যতবার নিয়ে গেছি পাকায় পেয়ে। হ্যাঁ বাবারে, দাঁত মুখ চোখ খিচিয়ে রয়েছি আমি, এত গরম চেয়ে তাকাতে পারছি না। দেখো গাছের অবস্থা দেখো। তবে এই কথাটা সত্যি যে বাইরে থেকে যে কাজ করে স্বাধীনতা আর আনন্দ পেয়েছি, সেটা কলকাতায় এসে ঠিক সেইভাবে উপভোগ আর আনন্দ করতে পারিনি। নতুন শহর, নতুন পরিবেশ আর নিজের মতন করে জীবন কাটানো যে আলাদা একটা অনুভূতি আর আনন্দ, সেটা বাইরে থাকাকালেই অনেক বেশি অনুভব করেছি। কলকাতা নিজের শহর হলেও বাইরে কাটানো সেই দিনগুলো, স্মৃতি আর অভিজ্ঞতা আজও মনকে আলাদা একটা আনন্দ দেয়। কলকাতায় সবাই বলে কালী পুজো, দুর্গাপুজো যেইভাবে প্রাণ খুলে উপভোগ করা যায়, সেইভাবে বাইরে থাকলে উপভোগ করা যায় না। তবে আমার ক্ষেত্রে একদম উল্টো। কলকাতাতে থেকেও আমি সেইভাবে দুর্গাপুজো, কালী পুজো উপভোগ করতে পারি না, কারণ আমার হাজবেন্ড সুমিত, সে যে কাজ করে হোটেল ইন্ডাস্ট্রিতে, আর হোটেল ইন্ডাস্ট্রির জব এমনই যেই সময়গুলোতে ফেস্টিভ্যাল থাকে সেই দিনগুলোতে অতিরিক্ত চাপ থাকে। যেহেতু আমার বাড়িতে ঘুরতে যাওয়ার মতন সেরকম কোনো মানুষ নেই,
তাই আমার সম্পূর্ণ ডিপেন্ডেন্ট থাকি সুমিতের ওপর। যদি ও নিয়ে যায় তাহলেই যেতে পারি, না হলে যেতে পারি না। আর কলকাতায় দুর্গাপুজো কালী পুজোর যা ভিড় হয়, সেখানে সুযোগও হয় না মায়ের সাথে বা অন্য কারোর সাথে ঘুরতে যাওয়ার জন্য, কারণ এখানে পায়ে হেঁটে ঠাকুর দেখা অসম্ভব ব্যাপার। তবে এই কথাটাও সত্যি, দুর্গাপুজো কালী পুজোর যে অনুভবটা কলকাতাতেই হয়, যেমন ধুনুচি নাচ, ধুনোর গন্ধ, চারিদিকে মাইকের গান, শপিং করার একটা ধুমের ভিড়, তারপরে চারিদিকে একটা আলাদাই মাহল হয়ে থাকে, যেটা বাইরের দেশে আমি সেটা অনুভব করতে পারিনি। কলকাতা থেকে দুর্গাপুজো কালী পুজো যদিও আমি ঘুরতে না যেতে পারি, কিন্তু অনুভব করতে পারি যে আমাদের দুর্গাপুজো এসে গেছে, কালী পুজো এসে গেছে। ব্যাস এইটাই একটু ডিফারেন্স আছে। তবে আমি কোনো এই জিনিসে দুঃখ করি না, কারণ আমি ছোট ছোট জিনিসেও একটা সুন্দর মুহূর্ত তৈরি করে আনন্দ করতে বেশ ভালোবাসি। আর আমার পরিবারের সাথে সময় কাটাতেও ভালো লাগে, কিন্তু বেশি ভালো লাগে যদি নিজের প্রিয় মানুষটার সাথে সময় যদি কাটাতে পারতাম। ওর সঙ্গে খুবই কম সময় কাটাতে পারি যখন ওই ফেস্টিভ্যালগুলো থাকে, কিন্তু অপেক্ষা করে থাকি রাত 12টা 2টো 3টে কখন বাজবে, ও ছুটি করে আসবে, তখন একটা বাইকে করে রাউন্ড লাগিয়ে আসি, যাতে আমার মনটাও শান্তি হয়, ওরও যাতে একটা খারাপ না লাগে। তবে কি বলতো, শ্বশুর শাশুড়ি বাবা মা অত রাত্রিবেলা না বেরোতে দেয় না, তাই সেইভাবে দুর্গাপুজো কালী পুজো আমি উপভোগ করতে পারি না কলকাতাতে থেকেও। তাই আমার কাছে দুর্গাপুজো কালী পুজো সব যেন একই। তা চলো, বেশ অনেকক্ষণই গল্প করা হলো, আর এবার রান্নার দিকে মন দেওয়া যাক। সংসারের গল্পর সাথে সাথে আজকে রান্নাটাও কিন্তু সামান্য জমজমাট হয়ে চলেছে, তাই না বলো? তোমাদের কেমন লাগলো আমার এইসব কথাগুলো অবশ্যই জানিও। চলো পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়ে রান্নাটা এগিয়ে নিই, দেরি হয়ে গেছে। আজ আমি বানাবো লাউ পাতার একটা নিউ রেসিপি। বাবারে, লাউ পাতার নিউ রেসিপি যেটা বানাবো, রেসিপিটা শেয়ার করব না। দেখো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেসন নিয়ে নিয়েছি। এটা যেমন কচুর আরবির পাতার করে না, ওরকম ভাবেই করবো। कभी ना जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं, कभी ना जाओ छोड़ कर के दिल अभी भरा
দেখো আমার এখানে ভাতটাও হয়ে এসেছে, এখনো বাকি আছে। তার হাতা দিয়ে দেখি একবার, তোমাদেরকেও দেখাই। এ দেখো ভাতটা হয়ে এসেছে। আর এদিকে আমি কি বসিয়েছি বলো তো, মোমো স্টিমারে। মোমো ভাবছো তো, না এটা মোমো স্টিম করছি না, ও শিট। এই দেখো, টাডা, এটা লাউ পাতা, একটা ইউনিক রেসিপি। এই রেসিপিটা আমি দামানে শিখেছিলাম। কচু পাতা দিয়ে এটা হয়, আরবি পাতা হয় না, ওরম ভাবে স্টিম হচ্ছে এখন। নিচে একটা আছে, ওপরে একটা আছে, সুমিতের একটা, আমার একটা। এখানে আমি শাক কেটে নিয়েছি, আর এই ঢ্যাঁড়সগুলো শুকিয়ে যাচ্ছিলো, এগুলোকেও ছোট করে কুচি করে নিয়েছি। দুটো আমড়া ছিল, দুটো আমড়া রেখে দিয়েছি ডাল করব বলে। আর এদিকে পেঁয়াজ আর শাকটা কাটবো, আর বাকি এই যে এইটুকুনি আছে বাকি, ব্যাস এইগুলিই হচ্ছে আপাতত এখন রান্না বান্না। ও হ্যাঁ, আরেকটা রান্না আছে, তোমাদের পরে দেখাচ্ছি। এ দেখো আমি লাউ পাতাটা বার করে নিয়েছি, এবার ছোট ছোট স্লাইস করে একটু তেলে ভেজে নেবো। দেখো এইভাবে করে আমি কেটে নিয়েছি। এটা একটু সাদা তেলে এপিট ওপিট করে সুন্দর করে মাছ ভাজার মতন ভেজে নেবো। ফার্স্টে এইটা দেবো, কি দারুণ লাগছে দেখতে। আমি খালি ওয়েট করছি সুমিতকে কখন খাওয়াবো, আর ওর রিভিউ কেমন দেবে এটার উপর ডিপেন্ড করছে। আমার রান্না এখনো বাকি আছে, সবার আগে এটাই করলাম। মনে হয় সুমিত এসে গেছে লাঞ্চ করতে। দেখো মাছ ভেজে রাখা আছে, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ।
এসো খুলে এসো। বাইরে এত ঠান্ডা। প্রচুর ঠান্ডা, আমার মুখটা দেখলেই বুঝতে পারবো কত ঠান্ডা। না লাগাও। আর ব্লগটা বেশি লম্বা করতে পারলাম না গো, সুমিত এসে গেছে লাঞ্চ করতে, তাই আমাকে ঝটপট করে ওকে খেতে দিয়ে দিতে হবে। তোমাদের সাথে আমি দেখা করব আমার নেক্সট ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাথে দেখা করছি আমার পরবর্তী ব্লগে। আজকের মতন টাটা।